ব্যাখ্যা সহ এমসিকিউ রিভিউ ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের অধ্যায় চ্যাপ্টার 4 অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। তো এই অধ্যায়ের এমসিকিউগুলো আমরা এই যে কয়েকটি পার্টে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে মৌলিক বিষয়গুলো আলোচনা করার পর পরবর্তীতে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেগুলো যে আলোচনা করব। তো সেই পর্যন্ত এই যে পর্যায়ক্রমে ভিডিওগুলো একটু দেখতে হবে আর কি। তো প্রথম যে আমাদের অধ্যায়ের শুরুতে যে এমসিকিউগুলো আছে, তো আমি প্রথম থেকে শুরু করতেছি। আর আমাদের পরবর্তীতে পর্যায়ক্রমে বলা হয়েছে যে আমরা যে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম আমাদের এমসিকিউ যেটা আছে, গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েব পেজ বা ওয়েবসাইটকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে 2 ভাগে, অর্থাৎ অপশন হচ্ছে ক। তাহলে এক্ষেত্রে 2 ভাগে ভাগ করা হয়। তাহলে কেন 2 ভাগে ভাগ করা হয়? কারণ আমরা জানি ওয়েবসাইট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি ওয়েবসাইট 2 প্রকার, সেজন্য ওয়েবসাইটকে 2 ভাগে ভাগ করা যায়। IPv4 সিস্টেমের আইপি অ্যাড্রেস, 2 নম্বর প্রশ্ন, IPv4 সিস্টেমের আইপি অ্যাড্রেস প্রকাশ করার জন্য কতটি বিটের প্রয়োজন? তো সেক্ষেত্রে হবে 32 বিটের প্রয়োজন। আমরা জানি IPv4 অর্থাৎ এটা টোটাল B4 এ 4টি অংশ থাকে, প্রত্যেকটি অংশ 8 বিট করে, এবং এগুলোকে একটি অক্টেট বলা হয়। এবং প্রথম 2টি অক্টেট নিয়ে নেটওয়ার্ক আইডি এবং পরের 2টি অক্টেট নিয়ে হোস্ট আইডি গঠিত হয়। তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো IPv4 হচ্ছে এই যে টোটাল 4টি অক্টেট, তাহলে 4টি অক্টেট 8 বিট করে, তাহলে টোটাল 32 বিটের একটা অ্যাড্রেস। আরেকটা বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে IPv6, সেটা হচ্ছে 128 বিটের একটি অ্যাড্রেস। 3 নম্বর প্রশ্ন, ইন্টারনেটে ওয়েব পেজ সমূহ ব্রাউজ করার জন্য কোন প্রোটোকল ব্যবহার করা হয়? আমরা যখন ওয়েব পেজ ভিজিট করি ব্রাউজারের সাহায্যে, ওয়েব পেজের তথ্যগুলো আমাদের ব্রাউজারে প্রদর্শিত হয়। তো সেক্ষেত্রে সার্ভারের সাথে কমিউনিকেশন করার জন্য এই যে একটা প্রোটোকল ব্যবহার করা হয়, সেটা হচ্ছে HTTP প্রোটোকল, অর্থাৎ অপশন হচ্ছে গ, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এরপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে www প্রযুক্তি নিয়ে কতটি প্রযুক্তি নিয়ে গঠিত? তাহলে সেটা হচ্ছে 3টি প্রযুক্তি নিয়ে গঠিত। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের স্ট্যান্ডার্ড কন্ট্রোল করে কে? তাহলে সেটা হচ্ছে অপশন হচ্ছে আমাদের ক, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। এটা একটি অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটি এই যে www এর স্ট্যান্ডার্ড কন্ট্রোল করে। তো এর পরবর্তী প্রশ্ন যেটা সেটা হচ্ছে প্রত্যেকটি ওয়েব ঠিকানার শুরুতে কি থাকে? আমরা জানি www থাকে ওয়েব ঠিকানার শুরুতে। বুলেটিন বোর্ড বলা হয় কোনটি? তাহলে বুলেটিন বোর্ড বলা হয় www কে। ওয়েব পেজের জনককে সবাই জানি টিম বার্নার্স-লি। 1989 সালে যে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত সান ল্যাবরেটরিতে কাজ করার সময় সর্বপ্রথম তিনি ওয়েব পেজ এবং হচ্ছে www এই দুইটারই উদ্ভাবক। তো ওয়েব পেজের জনক হচ্ছে টিম বার্নার্স-লি, তাহলে আমাদের ক নাম্বার অপশনটা হচ্ছে আনসার। এরপর হচ্ছে টিম বার্নার্স-লি কত সালে HTML আবিষ্কার করে? কিছুক্ষণ আগেই বলছিলাম, হচ্ছে 1989 সালে। এরপর হচ্ছে এক বা একাধিক পেজের সমন্বয়ে গড়ে ওঠে। এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে কোনটি গড়ে ওঠে? তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ওয়েব প্রেজেন্টেশন গড়ে ওঠে। এর মধ্যে হোম পেজ হবে না, HTTP হবে না। HTTP একটা প্রোটোকল, URL হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা একটা আমরা যেটা বলি ওয়েবের অ্যাড্রেস। আর হোম পেজ হচ্ছে প্রথম যে পেজটি আমাদের সামনে ওয়েবসাইট ভিজিট করার সময় প্রদর্শিত হয় সেটা, সেজন্য আমাদের অপশন ক হবে না, গ হবে না, গ হবে না। ওয়েব প্রেজেন্টেশন, আমরা কোনো অনেকগুলো তথ্যকে একত্রে যখন প্রদর্শন করব, অনেকগুলো পেজ সমন্বিত, সেটা আমাদের একটা ওয়েবসাইট অথবা ওয়েব প্রেজেন্টেশন বলতে পারি। ASP একটা হচ্ছে ভাষা যেটা দিয়ে ওয়েব পেজ, ডাইনামিক ওয়েব পেজের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের ওয়েবসাইটের কাজে ব্যবহার করা হয়। অ্যাক্টিভ সার্ভার পেজ। এরপরে হচ্ছে PHP-র ক্ষেত্রে পূর্ণরূপটা আমাদের প্রয়োজন হয় হাইপারটেক্সট প্রিপ্রসেসর বলা হয় PHP এর মধ্যে, গ। এরপর হচ্ছে ISP এর পূর্ণরূপ কি? ISP হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কি? অর্থাৎ বাসাবাড়িতে ডিশ সংযোগের মতো করে দেখা যায় যে ইন্টারনেট সংযোগ দেয় আমাদেরকে, সেই কোম্পানিগুলোকে বলা হয় ISP বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বলা হয়। প্রশ্ন 14, ডেটাবেজের সাথে সংযোগ থাকে কোন ওয়েবসাইটের? তো আমরা জানি এই যে স্ট্যাটিক ওয়েবসাইটে সচরাচর কোনো ডেটা পরিবর্তন করা যায় না।
আর এখানে যে এটা দেখতে তেমন একটা আকর্ষণীয় হয় না। আর হচ্ছে এখানে কোনো যেহেতু বাইরে থেকে কোনো ডাটা অ্যাক্সেস করা যায় না রান টাইম অবস্থায়, সেক্ষেত্রে কোনো ধরনের ডাটাবেস সংযুক্ত হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে যে ওয়েব পেজে কি থাকে, ডাটাবেস সংযুক্ত থাকে এখানের মধ্যে। তো সেক্ষেত্রে আমাদের আনসার হবে ক, ডাইনামিক ওয়েব পেজ। এফটিপি এর পূর্ণরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল 15 নাম্বার। এরপরে 16, আইপি এর পূর্ণরূপ। আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তাহলে আমাদের অপশন হচ্ছে গ। এর পরবর্তীতে আমাদের এসইও, সেটা হচ্ছে ওয়েবসাইটের যে মার্কেটিং যেটাকে বলি আমরা, বর্তমান যুগে যারা ফ্রিল্যান্সিং করে তারা এই কাজটি, যে যারা নতুন এই কাজটি সবচেয়ে বেশি করে থাকে এসইও। এসইও পূর্ণরূপটা আমরা জেনে নিব, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয় এসইও এর পূর্ণরূপ। তাহলে 17 এর আনসার হচ্ছে খ নাম্বার। এরপর হচ্ছে টিএলডি অর্থাৎ হচ্ছে টপ লেভেল ডোমেইন কি। তো আমরা অনেক সময় বলি টপ লেভেল ডোমেইন কি। তো টপ লেভেল ডোমেইন হচ্ছে আমরা অনেক সময় দেখি যে এই যে কোনো একটা ওয়েবসাইট মনে করি যে abc.com.bd এখানের মধ্যে, তাহলে এক্ষেত্রে .com-ই হচ্ছে টপ লেভেল ডোমেইন এখানের মধ্যে, আর বিডি হচ্ছে কান্ট্রি ডোমেইন। তাহলে টপ লেভেল ডোমেইন গুলো হচ্ছে মূলত সবচেয়ে আমাদের যে অনেকগুলো টপ লেভেল ডোমেইন আছে, .com, .edu, .org, .net, এরপরে যে .gov, এগুলো সবগুলো হচ্ছে টপ লেভেল ডোমেইন বলা হয় এখানে। এর পরবর্তীতে আমরা যাব 19 নম্বর প্রশ্ন, ওয়েব পেজ তৈরি করতে কোন ভাষা ব্যবহার করা হয়। এখানে আছে সি, কোবল, ভিজুয়াল বেসিক আর হচ্ছে HTML। আমাদের এখানে কোবল, খ নাম্বারে সি এবং ভিজুয়াল বেসিক, এই তিনটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, ডেস্কটপ যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু HTML হচ্ছে ওয়েব পেজ তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে আমাদের অপশন হচ্ছে ঘ নাম্বার অপশন HTML। প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, HTTP এর পূর্ণরূপ আমরা জানি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। অপশন হচ্ছে ক। 21 নম্বর প্রশ্ন, DNS এর পূর্ণরূপ হচ্ছে ডোমেইন নেম সার্ভার। যে এখানের মধ্যে ডোমেইন নেম সার্ভার হবে না, সরি, ডোমেইন নেম সিস্টেম হচ্ছে কি DNS। ডোমেইন নেম সিস্টেম কি? তো ডোমেইন নেম সিস্টেম কি? ডোমেইন নেম সিস্টেম হচ্ছে আমরা যখন কোনো এই যে ইউআরএল বা কোনো একটা ওয়েব অ্যাড্রেস ব্রাউজারে লিখি, তো এটা হচ্ছে আমরা মূলত ডোমেইন নেম লিখি। তো মনে করি আমরা একটা ডোমেইন নেম লিখলাম হচ্ছে facebook.com। তো এই ডোমেইন নেম আমরা জানি যে এই যে আইপি অ্যাড্রেস নিয়েই মূলত এই যে ইন্টারনেট কাজ করে। আর আইপি অ্যাড্রেস যেহেতু মনে রাখা খুব কষ্ট, সেজন্য আইপি অ্যাড্রেসকে একটা নাম দিয়ে প্রকাশ করা হয়, সেটাকে হচ্ছে বলা হয় ডোমেইন নেম। তো আমাদের ক্ষেত্রে ডোমেইন নেম দিয়েও আমরা চাইলে সার্চ করতে পারি অথবা আইপি অ্যাড্রেস দিয়েও সার্চ করতে পারি। তো সেক্ষেত্রে যেহেতু নাম মনে রাখা সহজ, আমরা সবাই নামটাই লিখি, এই যে ফেসবুক। কিন্তু সার্ভার বা আমাদের ইন্টারনেট ব্রাউজার থেকে যে ইন্টারনেট যে প্রসেসিং গুলো হয়, সেগুলো ডোমেইন নেমের মাধ্যমে হয় না, সেগুলো হচ্ছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে হয়। তো আমরা যে ডোমেইন নেমটা ব্রাউজারে লিখি, যখন এন্টার করি তখন এই ডোমেইন নেমটাকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করা হয়, সেটাকে আমরা যে সিস্টেমও করা হয়, সেই সিস্টেমটার নামই হচ্ছে কি ডিএনএস সিস্টেম, ডোমেইন নেম সিস্টেম। অর্থাৎ যে ডোমেইন নেমটাকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে নিয়ে যায়। ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর বলি এটাকে। তো আমরা বিভিন্ন ধরনের যে লিঙ্কগুলো শেয়ার করি বিভিন্ন জায়গায়, সেগুলো বলা হয় ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো ইউআরএল এর আবার আমরা জানি 4টি অংশ থাকে, সেটা আশা করি অনেকেই জানে। ইউআরএল এর 4টি অংশ, প্রোটোকল, হোস্ট নেম, ডিরেক্টরি পাথ, আর একটা হচ্ছে ডকুমেন্ট নেম। 23 নম্বর প্রশ্ন, এই যে HTTPS শব্দে এস কি নির্দেশ করে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্নটি হচ্ছে শুধুমাত্র ইন্টারমিডিয়েটে নয়, বিভিন্ন চাকরি পরীক্ষাতেও আসতে যে দেখা যায় এই প্রশ্নটি, সেটা হচ্ছে HTTPS। এস মানে হচ্ছে সিকিউরিটি বোঝানো হয় এখানের মধ্যে। অপশন হচ্ছে ক। .edu ছাড়া কোন ধরনের .edu দ্বারা কোন ধরনের ডোমেইনকে বোঝায়? তাহলে .edu আমরা জানি হচ্ছে এডুকেশনাল, যদি কোনো ইনস্টিটিউট হয় তাহলে .edu, যদি কোনো সে যে সামরিক হয় তাহলে হচ্ছে .mil, কোনো সাংগঠনিক তাহলে হচ্ছে .org, কোনো যদি ব্যবসায়িক তাহলে .com, আর যেহেতু শিক্ষা সেজন্য হচ্ছে .edu এর মধ্যে।
আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম এই যে ইউআরএল বা ঠিকানা, এখানে একটা ইউআরএল দেখা যাচ্ছে। এখানের মধ্যে ইউআরএল এর এখানে দেখা যাচ্ছে এই ইউআরএলটার ক্ষেত্রে আমরা এর সর্বশেষ অংশটির নাম কি। তো সর্বশেষ অংশ এখানে আমরা দেখছি .com, এখানের মধ্যে yahoo.com। তো এটা হচ্ছে ডোমেন নেম, আর ইয়াহু হচ্ছে ডোমেন নেম, আর এটা হচ্ছে .com হচ্ছে ডোমেন টাইপ, অর্থাৎ ডোমেনের প্রকৃতি প্রকাশ করে এখানের মধ্যে। অর্থাৎ এই যে ইয়াহু, এটা কি একটি কমার্শিয়াল প্রতিষ্ঠান বা কোনো এডুকেশনাল ইনস্টিটিউট নাকি অর্গানাইজেশন, তাহলে এটা হচ্ছে .com, যেহেতু এটা হচ্ছে কমার্শিয়াল ইনস্টিটিউট। আর হচ্ছে এখানে .com হচ্ছে এটা হচ্ছে প্রকৃতি বোঝানো হয়, এই সাইটের প্রকৃতি, অর্থাৎ এই নামটি ইয়াহুর প্রকৃতি, এটা একটি কমার্শিয়াল ওয়েবসাইট বলা হয় এখানে। তো আমাদের এই যে .com যেটা বোঝায় সেটা হচ্ছে ডোমেনের প্রকৃতি বোঝায়, ডোমেনের প্রকৃতি। এখানের মধ্যে অপশন হচ্ছে আমাদের আনসার, সঠিক উত্তর ঘ। এরপরে 26 নম্বর প্রশ্ন, ওয়েব ব্রাউজার, যে কোনটি ওয়েব ব্রাউজার? তো ফায়ারফক্স, ইয়াহু মেসেঞ্জার, গুগল ড্রপবক্স, মাইক্রোসফট আউটলুক হবে না, গুগল ড্রপবক্স যেটাকে আমরা ডাটা স্টোর করার জন্য বা ডাটা ক্লাউডের মতো ব্যবহার করি, ক্লাউড সার্ভিস একটা। এরপরে হচ্ছে ইয়াহু মেসেঞ্জার, সেটা মেসেঞ্জার কথাটা শুনে বোঝাতে একটা কমিউনিকেশন টুলস। আর হচ্ছে ফায়ারফক্স হচ্ছে আমাদের একটি ব্রাউজার। এখানের মধ্যে HTML দ্বারা লিখিত ডকুমেন্ট এই যে অনুবাদ করে কোনটি? তাহলে অপশন হচ্ছে ব্রাউজার আছে, FTP আছে, HTTP আছে, আর হচ্ছে কি ওয়েব আছে। এখানের মধ্যে HTML দ্বারা লিখিত ডকুমেন্ট অনুবাদ করে কোনটি? তো আমরা এই যে ডকুমেন্টগুলা সেগুলো অনুবাদ করে মূলত ব্রাউজারই প্রদর্শন করে, ব্রাউজারই হচ্ছে আমাদের এই যে HTML ডকুমেন্টগুলোকে অনুবাদ করে। এরপর হচ্ছে নিচে একটি ইউআরএল আছে, তো ইউআরএলটি, তো তাহলে ইউআরএলটি হচ্ছে এই যে ফেসবুক, এরপর /গ্রুপ/ আমার গ্রুপের নামটা দেওয়া আছে SSC/ICT, যে গ্রুপটা আছে ওইটা। এই যে উপরের চিত্রটি বা উপরের ইউআরএলটি প্রথম অংশটিকে কি বলা হয়? তাহলে এখানে দেখা যাচ্ছে অংশগুলোকে যদি আমি ডিভাইড করি, তাহলে এখানে 4টি অংশ আছে। তাহলে এই যে HTTP এটাকে বলা হয় প্রোটোকল, এই যে www থেকে .com পর্যন্ত এটাকে বলা হয় হোস্ট বা হোস্ট নেম, আর এই যে এখান থেকে অর্থাৎ আমার লাস্ট পার্টটাকে বলবো ডকুমেন্ট, আমাদের এই যে ডকুমেন্ট বলবো এখানের মধ্যে ডকুমেন্ট নেম, এটা হচ্ছে তাহলে এই পুরো অংশটা .html পর্যন্ত পুরোটা ডকুমেন্ট নেম। আর একটা কথা হচ্ছে হোস্ট নেম থেকে ডকুমেন্ট নেম পর্যন্ত যাই থাকবে পুরোটাকে আমরা বলবো ডিরেক্টরি পাথ বলবো এখানের মধ্যে। তাহলে গ্রুপ হচ্ছে ডিরেক্টরি পাথ। এরপরে তাহলে আমাদের ডকুমেন্ট নেম হচ্ছে এই অংশটা, আর এটা হচ্ছে হোস্ট নেম, আর একটা হচ্ছে প্রোটোকল। তাহলে আমাদের প্রশ্ন ছিল উপরের চিত্রটির প্রথম অংশটি কি? তাহলে প্রথম অংশটা আমরা বলতে পারি সেটা হচ্ছে প্রোটোকল। এরপরে 29 নাম্বার, উপরের চিত্রে দ্বিতীয় অংশে ব্যবহৃত বিভিন্ন অংশ হলো, তাহলে দ্বিতীয় অংশে ব্যবহৃত, তাহলে যে এই এখানের মধ্যে দেখা যাচ্ছে এই অংশটার মধ্যে কি কি থাকে বলছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, www, হোস্ট নেম, টপ লেভেল ডোমেন এখানের মধ্যে। তো এখানে যে দ্বিতীয় অংশটা, সেক্ষেত্রে আমাদের যে এই যে উপরে বিভিন্ন এখানে দেখা যাচ্ছে এই যে www.facebook.com এখানের মধ্যে যেটা আছে, তাহলে দ্বিতীয় অংশে হলো সেক্ষেত্রে যেটা আছে সেটা 1 ও 2, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব www আছে কিনা। তো আমরা যেহেতু এখানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব www আছে কিনা, তাহলে এটা আমাদের আছে এখানের মধ্যে। এরপর হচ্ছে হোস্ট নেম, হচ্ছে কি আমাদের হোস্ট নেম হচ্ছে যেটা হচ্ছে এই যে এখানের মধ্যে facebook.com, এই পুরোটা এটা হচ্ছে হোস্ট নেম বলা যায়। আর এখানের মধ্যে এই অংশটা আছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে টপ লেভেল ডোমেন আছে .com, এটা একটা হচ্ছে টপ লেভেল ডোমেন। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3 হবে। এখানে ভুলবশত এই যে খ অপশনটা আছে, তো আমাদের অপশন হবে ঘ নাম্বার অপশনটা হবে এখানের মধ্যে আনসার। তাহলে ওই যে ইউআরএল এর যে দ্বিতীয় অংশ সেটাকে আমরা www অংশটাও এর মধ্যে ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে হোস্ট নেম হিসাবে এটাকে বলতে পারি, আবার এখানে টপ লেভেল ডোমেনও আছে এখানের মধ্যে। প্রথম কোনো ওয়েবসাইটে ঢুকলে যে পেজ প্রদর্শিত হয় তাকে আমরা জানি, সেটা বলছি কিছুক্ষণ আগে, হোম পেজ বলা হয়। এরপর হচ্ছে আমাদের এই যে এখানে একটা কাঠামো দেখানো হচ্ছে, কাঠামোটা হচ্ছে একটা দেখে বোঝা যাচ্ছে একটা ট্রি কাঠামো।
এখানের মধ্যে। তো এটাকে আমরা ট্রি অথবা হায়ারার্কিক্যাল কাঠামো বলা যায় এটাকে। তাহলে আমাদের এটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল, তাহলে আনসার হচ্ছে খ নাম্বার। এর পরবর্তী যে কাঠামোটা দেখা যাচ্ছে এখানের মধ্যে, তো এই কাঠামোটা, এই যে কাঠামোটা আমাদের যে কাঠামোটা দিয়ে আছে, এই কাঠামোটা হচ্ছে আমাদের এই যে একটা হচ্ছে ওয়েব লিঙ্ক কাঠামো, যে একদম ম্যাশ টপোলজির মতো দেখতে। ওয়েব লিঙ্ক প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড থাকবে, বা এটাকে আমরা বলতে পারি নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো বলতে পারি, নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো। এরপর হচ্ছে এই যে 33 নাম্বার প্রশ্নের জন্য, এটা হচ্ছে একটা লিনিয়ার সিকোয়েন্সিয়াল কাঠামো, অর্থাৎ একটি পেজ থেকে পরবর্তী পেজ, সেই পেজ থেকে অর্থাৎ আমরা যদি কোনো পেজ যদি 1 নাম্বার পেজ থেকে 4 নাম্বার পেজকে ভিজিট করতে চাই, তাহলে আমার এই এক পেজ থেকে 2 নাম্বার পেজ আসতে হবে, 3 নাম্বার পেজ ভিজিট করে, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি ভিজিট করতে হবে, সেটাকে আমরা বলবো লিনিয়ার সিকোয়েন্সিয়াল কাঠামো বলতে পারি। এর মধ্যে ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহার করা হয়? আমরা জানি HTML ভাষা ব্যবহার করা হয়। HTML এর উদ্ভাবক জানি টিম বার্নার্স-লি। HTML এর ফাইলের নামের এক্সটেনশন আমরা জানি .html লিখতে হয়। HTML ফাইল, যে কোনো যদি ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে আমরা যখন প্রোগ্রামিং করি নোটপ্যাডে বা অন্য কোনো টেক্সট এডিটরে কোড লিখে লেখার সময়, ফাইলটি সেভ করার সময় ফাইলের যে কোনো একটা নাম দিয়ে নাম শেষে .html কথাটি লিখতে হয়, সেটা হচ্ছে HTML এর ফাইল এক্সটেনশন। যে অনেকবার পরীক্ষা আসছে এই প্রশ্নটা। এরপরে সেটা হচ্ছে 37 নাম্বার প্রশ্ন। তো 37 নাম্বার প্রশ্ন হচ্ছে কোন ভাষার কিওয়ার্ডগুলো লেখার নিয়ম নীতিকে কি বলা হয়? অর্থাৎ আমরা যে কিওয়ার্ড বলতে পারি অথবা কোনো ভাষা লিখতে পারি, যাই কিছু না করি, আমরা বলি যে একটা প্রশ্ন পরীক্ষা আসে HTML সিনট্যাক্স কি, অর্থাৎ যে বিধিবদ্ধ নীতি অনুসরণ করে কোনো একটি HTML ভাষা রচনা করা হয়, অর্থাৎ HTML ভাষার যে গঠন সেটাকে আমরা বলবো সিনট্যাক্স। এখানের মধ্যে যে নিয়মগুলো সেটাগুলো বলবো সিনট্যাক্স। তো আমাদের আনসার হচ্ছে সঠিক উত্তর খ নাম্বার। 38 নাম্বার প্রশ্ন, HTML এর যে কোনো নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয় কোনটি? তাহলে আমাদেরকে ট্যাগ দিয়ে সুনির্দিষ্ট করে দেয়, যে কোনো ধরনের নির্দেশকে ট্যাগের মাধ্যমে এনক্লোজ করে নিতে হয়। পরবর্তী প্রশ্ন, HTML ট্যাগের চিহ্ন কোনটি? তাহলে ট্যাগের চিহ্ন আমরা জানি অ্যাঙ্গেল ব্র্যাকেটস হচ্ছে ট্যাগের চিহ্ন। এরপর হচ্ছে 40 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে HTML এ এন্ডিং ট্যাগ কোনটি? তাহলে আমাদের এন্ডিং ট্যাগ একটা স্ল্যাশ দিতে হয় এখানে মধ্যে, খ নাম্বার। এরপর হচ্ছে হেডিং ট্যাগ কয়টি? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা জানি H1 থেকে H6 পর্যন্ত টোটাল 6টি হেডিং ট্যাগ আছে, এবং এই 6টি হেডিং ট্যাগের মধ্যে H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং। পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে কোনটি সবচেয়ে বড় হেডিং, H1, H2, H3, H6? তাহলে আমরা বলবো H1। তাহলে হেডিং ট্যাগ হচ্ছে 6টি, যার মধ্যে সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1 আর ছোট হেডিং H2। 42 এমটি ট্যাগ। তাহলে আমরা জানি এমটি ট্যাগ, একটু মনে রাখবো সবাই, যে BR, তারপর হচ্ছে HR, আর একটা হচ্ছে IMG, এই তিনটা ট্যাগ একটু মনে রাখবো। এগুলো হচ্ছে এমটি ট্যাগ। BR ব্রেক করার জন্য, IMG ইমেজ যুক্ত করার জন্য, আর এটা হচ্ছে হরিজন্টাল রো বলি যেটাকে, হরিজন্টাল রো, সেটা HR ট্যাগটি ব্যবহার করা হয়। তো ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? তাহলে আমরা সকল কিছুকে বলবো HTML এর এলিমেন্ট বলবো বা উপাদান বলবো। এখানের মধ্যে এলিমেন্ট বা উপাদান বলতে পারি এখানের মধ্যে। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত পুরো অংশটাকে আমরা বলবো, এই যে মনে করে আমরা যে বি লিখলাম, বোল্ড ট্যাগটা দিলাম, কোন মাঝখানে হ্যালো লিখলাম, আবার বোল্ড ট্যাগটাকে শেষ করে দিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা এই পুরো অংশটাকে টোটাল আমরা বলবো HTML এলিমেন্ট। এবার হচ্ছে ওয়েব পেজের মধ্যে লিঙ্ক করার ট্যাগ কোনটি? তাহলে আমাদের HTML এর মধ্যে লিঙ্ক করার ট্যাগ, কেউ যদি লিখে HREF অর্থাৎ হেড রেফারেন্স লিখে তাহলে ভুল হবে। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এ, এবং এই এ এর একটা অ্যাট্রিবিউট হচ্ছে HREF, এ হেড রেফারেন্স অথবা HTML রেফারেন্স বলি যেটাকে। তো আমার অ্যাঙ্কর ট্যাগই হচ্ছে হাইপার লিঙ্কের ট্যাগ, আর এটার একটা অ্যাট্রিবিউট হচ্ছে হেড রেফারেন্স বা HTML রেফারেন্স একটা অ্যাট্রিবিউট, যেখানে আমরা লিঙ্কটা বসাই, আমাদের যে টার্গেট লিঙ্কটা যেটা ওটাই। এরপর হচ্ছে 45 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় হেডিং কোনটি? ওই যে কিছুক্ষণ আগে বললাম সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং। আর যদি প্রশ্নটা চেঞ্জ করে সবচেয়ে ছোট হেডিং কোনটি? তাহলে হচ্ছে H6 এখানের মধ্যে। এরপর এই যে এমটি ট্যাগ হলো, তো কিছুক্ষণ আগে বললাম
HR BR P প্যারাগ্রাফ ট্যাগ এমটি ট্যাগ নয়, তাহলে আমার এই যে BR এবং হচ্ছে HR এই দুটো হচ্ছে এমটি ট্যাগ, তাহলে আমাদের আনসার হবে 1 ও 2। তাহলে আমাদের এই যে 1 ও 2 হচ্ছে আনসার। 47 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না। তাহলে যে ট্যাগের এলিমেন্ট থাকে না সেক্ষেত্রে আমরা বলবো এই যে এলিমেন্ট থাকে না যে ক্ষেত্রে, অর্থাৎ আমরা এনক্লোজ করি না মূলত, তার মানে এই যে দুটি ট্যাগের মাঝখানে যে দুটি এন্ডিং ট্যাগ, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যে কিছু একটা লিখি, তো সেক্ষেত্রে আমরা জানি এখানের মধ্যে এই যে যেটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের যে এমটি ট্যাগ গুলো আছে এই এমটি ট্যাগ গুলোর এলিমেন্ট থাকে না, সেক্ষেত্রে আমাদের বিআর এবং হচ্ছে আইএনজি এই দুইটা, তাহলে 1 ও 2, তাহলে আমাদের অপশন হচ্ছে 1 ও 2। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহৃত হয়। ফন্ট যে ট্যাগ, অর্থাৎ একটা ডকুমেন্টের স্টাইল অবস্থান পরিবর্তন করতে চাইলে অথবা লেখার স্টাইল অথবা লেখার যে আমাদের ফন্ট কালারটা চেঞ্জ করতে চাই অথবা ফন্টের ফেস বা স্টাইলটা চেঞ্জ করতে চাই, তাহলে সেক্ষেত্রে ফন্ট ট্যাগ ইউজ করি। আর এই ফন্টের সাথে যে অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করা হয়, আমরা ফন্টের সাথে সাইজ ইউজ করতে পারি, কালার ইউজ করতে পারবো, ফেস ইউজ করতে পারবো, এই তিনটাই হচ্ছে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট। তাহলে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট ক, খ এবং এই যে 1, 2 এবং হচ্ছে 3, সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। 49 নম্বর প্রশ্ন হচ্ছে সাদা রঙের কোড কোনটি। তো আমরা এই যে এমসিকিউ আলোচনার শেষের দিকে গিয়ে এই যে কোডগুলা দিয়ে দিব, অথবা আমি চেষ্টা করব যে এই ভিডিওটার ডেসক্রিপশনে এই যে আমাদের কালার কোড যে মৌলিক বর্ণগুলো আছে, বর্ণের যে কালার কোড, হেক্সাডেসিমাল কোড এবং বাইডেসিমাল কোড দুইটাই দিয়ে দিব। আর হচ্ছে এখন যে আমি পিডিএফটা আলোচনা করতেছি এই পিডিএফটাও এই যে চেষ্টা করব ওই যে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। আর এছাড়াও আর যাদের যে প্রয়োজন হয় এই যে কমেন্টে যদি ইমেল আইডিটা দেওয়া হয় তাহলে ইমেলে পাঠানো হবে আশা করি। এরপরে 50 নম্বর প্রশ্ন, সবুজ রঙের কোড। তো এইটা হচ্ছে সবুজ রঙের যে কোডটা সেটা হচ্ছে #00 যে FF00 একারের মধ্যে। তো একারের মধ্যে এই যে এটাই হচ্ছে আমার এই যে সবুজ রঙের কোড। তো আমাদের এই যে আজকের যে ভিডিওতে, সেই ভিডিওতে আমি টার্গেট হচ্ছে 50টা করে এমসিকিউ শেষ করার। তো আমি 50টা এমসিকিউ রিভিউ করলাম। তো আগামী যে ভিডিওটা, সেই ভিডিওতে এই যে পরবর্তী যে আমাদের এমসিকিউ গুলো আছে এমসিকিউ গুলো আলোচনা করব, এবং এই যে বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো যেগুলো এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে আসছে সেগুলো আলোচনা যে থাকবে ওখানের মধ্যে। তো সেই ভিডিওগুলো দেখার জন্য আবার সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।